এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবরের আপডেট আপনাদেরকে দিতে এসেছি। আপনারা জানেন যে বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বর্তমানে বিজেপি সরকার তারা ক্ষমতায় এসেছে, কিন্তু আমরা যেটা জানি যে বিগত যে সরকার ছিল তৃণমূল কংগ্রেস, তাদের একেবারে ভরাডুবি হচ্ছে। এই মুহূর্তে যে আপডেট আপনাদেরকে জানাবো, কাকলি ঘোষ দস্তিদার গত কয়েকদিন ধরে একেবারে খবরের শিরোনামে, কিন্তু আবারও তিনি খবরের শিরোনামে। আপনারা জানেন যে বারাসাত সাংগঠনিক জেলার পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন, আর আজকে সমস্ত পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার। সে এক্সক্লুসিভ চিঠি এই মুহূর্তে আজ তাক বাংলার কাছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সুব্রত বক্সিকে তিনি চিঠি লিখে তার ইস্তফাপত্র জানিয়েছেন। চিঠিতে বেশ কিছু বিস্ফোরক শব্দ ব্যবহার করেছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তবে তার আগে কেন তিনি ইস্তফা দিয়েছেন, অনির্বাণ আমার সঙ্গে রয়েছে, আসুন অনির্বাণের কাছ থেকে একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। তারপর চিঠিতে কি লিখেছেন কাকলি ঘোষ দস্তিদার আস্তে আস্তে আপনাদেরকে জানাচ্ছি। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে এই যে চিঠি, সেই চিঠি কিন্তু একেবারে সরাসরি শ্রী সুব্রত বক্সি অর্থাৎ রাজ্য সম্পাদক তৃণমূল কংগ্রেসের তাকে পাঠানো হয়েছে। এবং মূলত আমরা এটাও জানি যে বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূলের যে দায়িত্ব ছিল কাকলি ঘোষ দস্তিদারের ওপরে, সেই বারাসাত জেলা সংগঠনের দায়িত্ব তিনি কিন্তু এর আগেই ছেড়েছেন, সেই পদ থেকে আগেই ইস্তফা দিয়েছেন। এবং একেবারে এবং এই ইস্তফা দেওয়ার পর তাকে দেখা যায় জল্পনা মাফিক কিন্তু একটা বলা যায় যে পুরো সিচুয়েশনের তৈরি হয়। সেই সময় তাকে দেখা যায় কোথায় না, সাংগঠনিক যে এই মুহূর্তে বৈঠক ছিল বিভিন্ন জেলাদেরকে নিয়ে কল্যাণীতে, সেই কল্যাণীতে সাংগঠনিক যে বৈঠক এবং যে অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক পশ্চিমবঙ্গ সরকারের, যেখানে শুভেন্দু অধিকারী সহ রাজ্যের মন্ত্রীরা হাজির ছিলেন এবং তার পাশাপাশি বিজেপির বিধায়করা হাজির ছিলেন। এবং সেই মঞ্চে অর্থাৎ অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, তারা যেই মঞ্চে ছিলেন, সেই মঞ্চে কিন্তু আমরা কি দেখতে পেলাম না, সেই মঞ্চে আমরা দেখতে পেলাম যে কাকলি ঘোষ দস্তিদার তিনি কিন্তু সেই মঞ্চে বসেছিলেন। অর্থাৎ অবশ্যই তুমি আলোচনাটা করো, আমি একটু চিঠিটা দর্শকদের দেখাতে থাকি। একেবারেই তাই। দেখো, সেটা কিন্তু হয় এবং সেই সময় আমরা দেখতে পাই যে তখন থেকে জল্পনা উস্কে গিয়েছিল যে তাহলে কি এবার মানে দল বদলের পালা শুরু হচ্ছে। কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আমরা দেখি, তাহলে রাজ্যের এই মুহূর্তে সরকার বদল হয়েছে, অর্থাৎ গদি বদল হয়েছে। এবং সেই গদি যখন বদল হয়, যখন পট পরিবর্তন হয়, সেই সময় অনেক নেতা মন্ত্রী কাউন্সিলর যারা প্রাক্তন হয়ে যান, তারা চেষ্টা করেন যে এই দল থেকে সেই দলে চলে যাওয়ার। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কাকলি ঘোষ দস্তিদার সেটা করবেন, সেই প্রসঙ্গ জল্পনার মাঝেই কিন্তু এই মুহূর্তে এই চিঠিটা হলো বড় খবর। এবং সেই চিঠিতে স্পষ্টত কি লেখা রয়েছে না, তিনি লিখেছেন যে দলীয় সাংগঠনিক পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি আবেদন। এবং স্পষ্টত তিনি এটা লিখেছেন যে গভীর মানসিক দ্বন্দ্ব ও দীর্ঘ চিন্তা ভাবনার পর, অর্থাৎ মানসিকভাবে নাকি তিনি কোথাও গিয়ে অসন্তুষ্ট হয়ে পড়েছিলেন তৃণমূল কংগ্রেসের থেকে। এবং সাংগঠনিক জেলার মানে সভাপতির পদ ছেড়েছিলেন, সেদিনও কিন্তু তিনি সাংবাদিক বৈঠকে যেটা জানিয়েছিলেন যে ভুইফোড়ের রাজনীতি চলছে গত 5 বছরে বা বিগত 5 বছরে, দলে যে বৈভব তৈরি হয়েছে সেই বৈভবের সঙ্গে তিনি খাপ খাইয়ে চলতে পাচ্ছেন না, তার জন্য তিনি দল ছাড়ছেন। আর আজকেও বেশ কিছু শব্দ তিনি ব্যবহার করেছেন। অবশ্যই অনির্বাণ চিঠিটা পড়ছে এবং আপনারাও বুঝতে পারবেন দলের প্রতি কতটা ক্ষোভ তিনি উগরে দিয়েছেন। তিনি গতদিন এটাও বলেছিলেন যে ওনাকে ফোনে পাওয়া যান না, গত 10 বছরে ওনার সঙ্গে টেলিফোনে কথা হয় না। কাকে বোঝাতে চাইছিলেন কাকলি ঘোষ দস্তিদার? একেবারে দেখো, এই মুহূর্তে লেখা রয়েছে, দুঃখ ও উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে আমি অল ইন্ডিয়া তৃণমূল মহিলা কংগ্রেসের চেয়ারপারসন পদ সহ দলের অন্যান্য সাংগঠনিক পদ, কমিটি ও দায়িত্ব আমি ছাড়লাম। এবং সেখানে লিখেছেন যে তিনি মহিলা সাংসদ বা দলের থেকে এখনো পর্যন্ত রেজিগনেশন তিনি দিচ্ছেন না, এবং গুরুতর অভিযোগ তিনি কয়েকটি বিষয় এনেছেন। এবং সেই গুরুতর অভিযোগগুলো কি যে আমার বিবেক আজ গভীরভাবে আলোড়িত, রেশন দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক আর্থিক ও প্রশাসনিক অনিয়ম সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভ ও অবিশ্বাসের একটি ছায়া তৈরি করেছে। অর্থাৎ সেই দলে, যেই দল তৃণমূল কংগ্রেস, যেই দল সরকার চালাচ্ছিল, যেই দলের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলের সাংসদ এই মুহূর্তে বলছেন যে তাদের জামানায় রেশন দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, প্রশাসনিক অনিয়ম হয়েছিল, এবং তার পাশাপাশি সবথেকে বড় বিষয়, যে সবথেকে বড় এক্স ফ্যাক্টর এই মুহূর্তে তৈরি হয়েছিল এবারের নির্বাচনে, আরজিকর হাসপাতালের যে ঘটনা, সেই ঘটনা উল্লেখ করে
কাকলি ঘোষ দস্তিদার তিনি লিখেছেন যে আরজিকর মেডিকেল কলেজের পিজিটি চিকিৎসক অভয়ার মর্মান্তিক মৃত্যু এবং সেই ঘটনা ঘিরে ওঠা সম্ভাব্য ধামাচাপা দেওয়ার অভিযোগ সমগ্র সমাজকে ব্যথিত ও স্তম্ভিত করেছে এবং এই সমস্ত ঘটনার নৈতিক অতিঘাত আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে অনুভব করেছি। অর্থাৎ তিনি বলছেন যে তিনি যখন দলে ছিলেন তখন নাকি তিনি এই যে গোটা বিষয়টি হয়েছে সেই গোটা বিষয়ের অনুঘাত তিনি গভীরভাবে করেছেন। কিন্তু এই প্রশ্নটা জুলেখা এই মুহূর্তে দাঁড়িয়ে উঠছে যে কেন এখন মনে পড়ছে, কারণ এই যে আরজিকরের ঘটনা, সেই আরজিকরের ঘটনা আজ থেকে প্রায় 2 বছর আগে হয়েছে এবং সেই ঘটনার যে প্রেক্ষাপটে যে চিঠি তিনি দিচ্ছেন একজন নারী সাংসদ হয়ে, একজন মহিলার সঙ্গে যে ঘটনা ঘটেছিল, একজন ডাক্তার, কর্মরত ডাক্তার, অন ডিউটি ডক্টরের সঙ্গে যে ঘটনা ঘটেছে এবং একেবারে এবং সে জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে উঠে যাচ্ছে যে দলের অন্দরে থেকে তিনি কেন এই বিষয় নিয়ে বলতে পারেননি, নাকি তার কোনো ভয় ছিল যে সেই সময় সরকার ক্ষমতায় ছিল, সেই কারণে কিন্তু এই মুহূর্তে সেই বিষয়টা হয়েছে। এবং তার পাশাপাশি দেখো আরো কয়েকটি বিষয় রয়েছে। একদম আইপ্যাকের বিষয়টাও তিনি স্পষ্ট করে দিয়েছেন এবং তিনি বলছেন যে আইপ্যাককে ঘিরে বিভিন্ন ব্যক্তি ও মহলের তরফে উত্থাপিত একাধিক উদ্বেগজনক অভিযোগ আমাকে বিচলিত করেছে। যেদিন তিনি বারাসাত সাংগঠনিক সভাপতির পদ ছেড়েছিলেন সেদিনও আইপ্যাককে ভুইফোড় সংস্থা বলে কিন্তু তিনি উল্লেখ করেছিলেন। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে যদি কোনো অস্বচ্ছ ও অগণতান্ত্রিক প্রভাব ক্রমশ সংগঠনের উপর প্রভাব বিস্তার করে তবে তা দলের আদর্শ ও ঐতিহ্যের পক্ষে শুভ হতে পারে না বলে আমি মনে করি। এতদিন পরে অনির্বাণ যে প্রশ্নটা তুললো, আবারও সেই প্রশ্নটা তুলছি। 15 বছর এই প্রশ্নগুলো কিন্তু জাগেনি, যখনই সরকার বদল হলো এই প্রশ্নগুলো তৃণমূলের অন্তরে উঠছে। একেবারে দেখো, এবং তার পাশাপাশি এই যে আইপ্যাক নামক সংস্থা, এই আইপ্যাক নামক সংস্থা যখন তোমার মনে থাকবে যে ঠিক নির্বাচনের আগে জানুয়ারি মাসে সেই সময় কিন্তু আইপ্যাকের যিনি এই মুহূর্তে সহকর্ণধার অর্থাৎ প্রতীক জৈন এবং তার পাশাপাশি তার যে অফিস কার্যালয়, সেই কার্যালয় কোথায় না সল্টলেকে গোদরেজ ওয়াটারসাইড বিল্ডিংয়ের ওপরে, সেই কার্যালয় এবং তার বাড়িতে ইডির রেড হলো এবং রাউডন স্ট্রিট, এবং সেখানে দাঁড়িয়ে সেই ইডির রেড যখন চলছে সেই সময় কি হলো না মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেলেন এবং তিনি পৌঁছে গিয়ে ভেতর থেকে ফাইল বার করে নিয়ে চলে এলেন, ল্যাপটপ হার্ড ড্রাইভ নিয়ে চলে এলেন। এটা কিন্তু মানুষের মস্তিষ্কে প্রভাব পড়েছিল যে এই বিষয়টা যখন করা হলো তাহলে কি কোনো কিছু রয়েছে যেটা ধামাচাপা দেবার চেষ্টা করছে। ঠিক সেই জিনিসটাই কিন্তু আরজিকর হাসপাতালের কাণ্ডে অনেক নেতামন্ত্রী এবং কলেজের প্রিন্সিপালকে আমরা দেখেছি এই বিষয়টা করতে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত এই প্রশ্ন কিন্তু তখন উঠেছিল, মানুষ তুলেছিল এবং হতে পারে যে মানুষ সেই প্রশ্নগুলো তুলেছিল বলে এবং সেই নিয়ে কিন্তু আইপ্যাককে কিন্তু একেবারে কড়া ভাষায় তিনি লিখেছেন, আক্রমণ করেছেন কাকলি ঘোষ দস্তিদার। এবং আইপ্যাকের বিরুদ্ধে কিন্তু অনেক নেতা মন্ত্রী রয়েছে, যা তৎকালীন মন্ত্রীরা ছিলেন, তারা কিন্তু অভিযোগ জানিয়েছেন। কি জানিয়েছেন? যে আইপ্যাকের থেকে কন্ট্রোল করার চেষ্টা হয়। আইপ্যাক বলে দেয় এটা করতে হবে, সেটা করতে হবে, এটা এখানে যেতে হবে, ওখানে যেতে হবে। নিজেদের সংগঠনের কে সুন্দরভাবে সাজানোর নাকি ইন্ডিপেন্ডেন্স ছিল না, স্বাধীনতা তাদের ছিল না। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত এই মুহূর্তে প্রশ্ন উঠে যাচ্ছে যে তাহলে এখন কেন, এতদিন পরে কেন, যখন এই বিষয়ে পুরো বিষয়গুলো হতে পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের রায় বদল হয়েছে, মানুষ তৃণমূল থেকে বিজেপিকে বেছে নিয়েছে এবং হয়তো এই ফ্যাক্টরগুলোই কাজ করেছে মানে ভোটের আগে এবং দীর্ঘ কয়েক বছর ধরে এই ফ্যাক্টরগুলোই কাজ করেছে। একেবারে এই ফ্যাক্টরগুলোই কাজ করেছে এবং এই ফ্যাক্টরগুলো কাজ করেছে বলেই আজকে সরকার বদল হয়েছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন এখন কেন, এবং আগামী দিনে এটাও দেখার বিষয় যে সত্যি কাকলি ঘোষ দস্তিদার বিজেপিতে আসবে এবং যদি বিজেপিতে আসেন তাহলে কি তাকে নিয়ে নেওয়া হবে, এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে থেকে যাচ্ছে। একেবারেই তাই। আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কাকলি ঘোষ দস্তিদার ঠিক যেদিন বারাসাত সাংগঠনিক পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন সেদিন কিন্তু তিনি সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে উনি মাননীয়া যদি দলের দায়িত্ব নেন তাহলে আবার দল ঘুরে দাঁড়াতে পারবে।
কোনো ভুইফোর সংস্থাকে দায়িত্ব দিলে দল ঘুরে দাঁড়াতে পারবে না, এই বিশ্বাসটা তার রয়েছে। অনির্বাণ ঠিক যে প্রশ্নটা তুলল সেই একই প্রশ্ন আমিও তুলছি, কাকলি ঘোষ দস্তিদার কি বিজেপিতে যাচ্ছেন? যদি তিনি বিজেপিতে যান, বিজেপি কি তাকে নেবে? এই প্রশ্নের উত্তরটা অবশ্যই সময় দেবে, কিন্তু আমরাও আপডেট আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে পৌঁছে দিতে থাকবো। আর তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।